রুটিন দিতে হবে। এই 10-9 রুটিনটা একটু উল্টো হয়ে গেছে। না পাইছি। কি বলো? তারপরে পরে দিস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা জানো যে আমরা লাস্ট ক্লাসে অ্যালকিনের শেষ পর্যায়ে ছিলাম। লেখো অ্যালকিন শনাক্তকরণ। লেখো অ্যালকিন শনাক্তকরণ। লেখো অ্যালকিন শনাক্তকরণ। বুঝতে লেখা? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করো। অ্যালকিন শনাক্তকরণের জন্য আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছি তার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। লেখো কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীত অ্যালকিনের ভিতর লাল বর্ণের ব্রোমিন দ্রবণ চালনা করলে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীত অ্যালকিনের ভিতর লাল বর্ণের ব্রোমিন দ্রবণ চালনা করলে ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। এতে করে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। বুঝতে লেখা? ডাইব্রোমো অ্যালকেন তৈরি হয়, এতে করে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। সুতরাং এই পরীক্ষার মাধ্যমে জৈব যৌগের অসম্পৃক্ততা জানা যাবে। তো লক্ষ্য করো একটু, এটা হচ্ছে আমাদের অ্যালকিন। এবার এর মধ্যে আমরা ব্রোমিন দ্রবণ চালনা করলাম কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে। এই ক্ষেত্রে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ফলে এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়।
উৎপন্ন হয় ভিস ডাইহ্যালোঅ্যালকেন অথবা সন্নিহিত, দেখো সন্নিহিত ডাইব্রোমো অ্যালকেন। এই অবস্থায় এই পদার্থটা হচ্ছে কালারলেস বা বর্ণহীন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাল বর্ণের ব্রোমিন যখন বিক্রিয়া করবে, অর্থাৎ যদি আমাদের অসম্পৃক্ত যৌগ অ্যালকিন থাকে তার সাথে বিক্রিয়া করে বর্ণহীন যৌগ তৈরি হয়, তাহলে বুঝতে হবে এটা অসম্পৃক্ত যৌগ তথা অ্যালকিন ছিল। অ্যালকাইনও হতে পারে, তবে এটা দ্বারা অসম্পৃক্ততা জানা যায়, অর্থাৎ জৈব যৌগের মধ্যে যে পাই বন্ধন আছে সেটা জানা যায় এই বিক্রিয়ার মাধ্যমে। উদাহরণ দেখো, মনে করো ইথিন, এর মধ্যে আমরা ব্রোমিন দ্রবণ চালনা করলাম কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, ব্রোমিন একটা এখানে যুক্ত হলো, একটা এখানে যুক্ত হলো, দেখছো? নাম হলো অন টু ডাইব্রোমো ইথেন। এবং এই অবস্থায় এখানে ব্রোমিনের বর্ণ লাল, কিন্তু এটা হচ্ছে বর্ণহীন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এরকম ভাবে লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝতে হবে মাতৃযৌগটা অসম্পৃক্ততা বিদ্যমান, অর্থাৎ পাই বন্ধন আছে। তো পাই বন্ধনের উপস্থিতি জানা যায় এই বিক্রিয়ার মাধ্যমে, এই জন্য এটাকে অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো আমরা ইথেন, এর মধ্যে যদি আমরা ব্রোমিন যোগ করি কার্বন টেট্রাক্লোরাইড, লাল বর্ণের ব্রোমিন, দেখো লাল বর্ণ বিনষ্ট হবে না। যদি কোনো টেস্ট টিউবের মধ্যে জৈব যৌগ নিয়ে তার মধ্যে লাল বর্ণের ব্রোমিন চালনা করা হয় এবং সেটা যদি কালারলেস হয়ে যায়, বুঝতে হবে অসম্পৃক্ত যৌগ ছিল। যদি এরকম ভাবে কালারলেস না হয়, লাল বর্ণ থেকে যায়, তাহলে বুঝতে হবে এটা সম্পৃক্ত যৌগ তথা অ্যালকেন ছিল, বিকজ অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। তো এই বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগের পাই বন্ধনের উপস্থিতি তথা জৈব যৌগের অসম্পৃক্ততা জানা গেল। এই জন্য এটা অসম্পৃক্ততা নির্ণয় ব্রোমিন টেস্ট। অসম্পৃক্ততা নির্ণয় ব্রোমিন টেস্ট লিখে রাখো, জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের ব্রোমিন টেস্ট। 3 নম্বর দেখো, প্রোপিন। এর মধ্যে আমরা ব্রোমিন যোগ করলাম কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, যৌগটার নাম হলো অন টু ডাইব্রোমোপ্রোপেন। অন টু ডাইব্রোমোপ্রোপেন বর্ণহীন যৌগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জৈব যৌগের মধ্যে পাই বন্ধন আছে কিনা, দ্যাট মিন্স অসম্পৃক্ততা কিনা, এটার জন্য দুইটা টেস্ট আছে। একটা টেস্টের কথা বললাম ব্রোমিন টেস্ট। এবার যে টেস্টটা করব তার নাম হচ্ছে বেয়ার টেস্ট। বিজ্ঞানী বেয়ারের নাম অনুসারে বলা আছে বেয়ার টেস্ট। 2 নম্বর অ্যালকিন শনাক্তকরণের টেস্ট, দেখো বেয়ার টেস্ট। এটাও জৈব যৌগের অসম্পৃক্ত নির্ণয়ের আমাদের সে বেয়ার টেস্ট নামে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে বোঝো। সাধারণত অসম্পৃক্ত যৌগ যেমন অ্যালকিনের মধ্যে যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয় অথবা জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয়, তাহলে আমাদের এই অ্যালকিনের পাই বন্ধনের জারণ ঘটে এবং এই ক্ষেত্রে সাধারণত গ্লাইকল যৌগ তৈরি হয় বা সন্নিহিত ডায়ল যৌগ তৈরি হয়। এই ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ বা তীব্র বেগুনি বর্ণ, এটা বিনষ্ট হবে। তো প্রথমে আমরা যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিই, কিভাবে এই মিক্সারটা তুমি জানো যে অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করে, জারক মিক্সার রূপে কাজ করে। এখান থেকে জাইমান অক্সাইড তৈরি হবে, ইন্টারনালি বিক্রিয়া করে এখানে তৈরি হবে পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস পানি প্লাস জাইমান অক্সাইড। ব্যালেন্স করতে হবে, আমি আর ব্যালেন্স করি, ব্যালেন্স করো। এখানে 2 আছে, এখানে 2 লিখলে সমতা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে পানি এবং জাইমান অক্সাইড তৈরি হয়েছে, এটা দ্বারা আমাদের সেই অসম্পৃক্ত যৌগ, এই অসম্পৃক্ত যৌগে এখানে আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন হবে, অর্থাৎ এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হবে। পানিকে ভেঙে লেখা যায় H আর OH। লক্ষ্য করো একটু, এই একটা OH আর এই O আর H মিলে আরেকটা OH, মোট 2 অণু OH আছে, একটা এই কার্বনে একটা এই কার্বনে যুক্ত হবে, ফলে পলিহাইড্রিক অ্যালকোহল তৈরি হচ্ছে। দেখো পলিহাইড্রিক অ্যালকোহল বা সন্নিহিত, দেখো সন্নিহিত ডাইঅল, দেখো সন্নিহিত ডাইঅল, ডাইঅল অথবা গ্লাইকল। উদাহরণ দেখো, ইথিন, এর মধ্যে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি
KMnO4 ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন্টারনালি বিক্রিয়া করে এই বিক্রিয়ার মাধ্যমে পানি আর জার্মান অক্সাইড তৈরি করছে। এটা দ্বারা এই বায়ুমণ্ডলের ভাঙন ঘটলো, মানে জারণ বিক্রিয়া ঘটছে। দেখছো, যেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, অথবা ইথেন অন টু ডায়ল, দুটো নম্বর রাখবা। এই ক্ষেত্রে এই বিক্রিয়া শেষে এখানে যে যৌগটা তৈরি হয়েছে এটা বর্ণহীন, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তীব্র বেগুনি বর্ণ ছিল, যখন বিক্রিয়া শেষ হলো তখন তার বেগুনি বর্ণ বিনষ্ট হলো এবং বর্ণহীন যৌগ তৈরি হলো। যদি বেগুনি বর্ণ বিনষ্ট হয় তাহলে বুঝতে হবে যে এই জৈব যৌগটা অসম্পৃক্ত যৌগ। এটা অসম্পৃক্ততা নির্ণয়ের বেয়ার টেস্ট নামে পরিচিত। নো রিঅ্যাকশন। দেখো, আমরা যদি অ্যালকেনের মধ্যে এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি তাহলে তুমি জানো যে এখানে পাই বন্ধন না থাকার কারণে এখানে আমাদের বাহন জারণ বিক্রিয়া ঘটবে না, যার জন্য বর্ণহীন থেকেই যাবে। বুঝা গেছে? সরি, যার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ থেকে যাবে। বেগুনি বর্ণ থেকে গেলে অ্যালকেন, বেগুনি বর্ণ যদি চলে যায় তাহলে বুঝতে হবে অসম্পৃক্ত যৌগ। সেটা হতে পারে অ্যালকিন অথবা অ্যালকাইন। আমরা নিশ্চিত বলতে পারবো না অ্যালকিন না অ্যালকাইন, তবে এতটুকু বলতে পারবো এর মধ্যে পাই বন্ধন আছে, সেটা হতে পারে অ্যালকিন অথবা অ্যালকাইন। মনে করো প্রোপিন, এর মধ্যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলাম। এই পানিকে ভেঙে লেখা যায় H আর OH। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো। এখানে OH ও আর H মিলে আরেকটা OH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যৌগটার নাম হচ্ছে প্রোপেন অন টু ডায়ল। দেখছো, প্রোপেন অন টু ডায়ল বা প্রোপিলিন গ্লাইকল, এটা হচ্ছে আমাদের কমন নেম, আর ইউপ্যাক নেম হচ্ছে প্রোপেন অন টু ডায়ল। মনে থাকবে? তো এটা হলো বর্ণহীন যৌগ। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ থাকছে না, বা তীব্র বেগুনি বর্ণ এটা থাকবে না। ফলে এই বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয় করা যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যালকিন কিভাবে শনাক্তকরণ করা যায় বুঝতে পারছো। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু লেখো। তুমি কিভাবে পার্থক্য করবে রোমান সংখ্যা 1 দিয়ে লেখো ইথেন। তুমি কিভাবে পার্থক্য করবে ইথেন এবং ইথিনের মধ্যে। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো ইথেন ও ইথিন। 2 নম্বর লেখো প্রোপেন ও প্রোপিন। 3 নম্বর লেখো অ্যালকেন ও অ্যালকিন। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকেন ও অ্যালকিন তুমি এগুলোর মধ্যে কিভাবে পার্থক্য করবে। লেখো পারস্পরিক রূপান্তর করো মিথেন ও ইথিনের মধ্যে। ফার্স্ট লেখো পারস্পরিক রূপান্তর করো মিথেন ও ইথিনের মধ্যে। পারস্পরিক রূপান্তর করো মিথেন ও ইথিনের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মিথেন এবং ইথিনের মধ্যে পারস্পরিক রূপান্তর দেখাতে চাই। এর আগেও কিন্তু আমরা অনেক রূপান্তর দেখিয়েছি, তো এখন আমরা মিথেন এবং ইথিনের মধ্যে পারস্পরিক রূপান্তরটা দেখাতে চাই। একবার মিথেন থেকে ইথিনে যাব, একবার ইথিন থেকে মিথেনে আসবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যন্ত যতগুলো কেমিক্যাল রিঅ্যাকশন দেখিয়েছি এগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই কিন্তু তুমি এই পারস্পরিক আমাদের এই যে ইন্টারচেঞ্জটা এটা তুমি কিন্তু করতে পারবে। আমরা রোড রিঅ্যাকশন দেখাচ্ছি, দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টার্গেটটা হলো মিথেন থেকে ইথিনে যাব, তাহলে প্রথম কাজটা হলো কার্বনের সংখ্যা বাড়াতে হবে। কার্বনের সংখ্যা বাড়ানো হয় যে পদ্ধতির মাধ্যমে, তার নাম হচ্ছে জৈব যৌগের আরোহ পদ্ধতি। তোমরা জানো জৈব যৌগের এই আরোহ পদ্ধতিতে তোমরা জানো যে উডস বিক্রিয়া করতে হয়। তো উডস বিক্রিয়া করার জন্য কিন্তু অ্যালকাইল হ্যালাইড লাগে, তোমাদের মনে আছে অ্যালকাইল হ্যালাইড লাগে। তো
এখানে আছে অ্যালকেন, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হলে একে হ্যালোজিনেশন করতে চাই। তো দেখো রোড রিঅ্যাকশন, দিস ইজ রোড রিঅ্যাকশন বিকজ তুমি জানো এখানে আমাদের তীর চিহ্নের উপরে আমাদের রিঅ্যাক্ট্যান্টস লিখছি, ফলে এখান থেকে আমরা প্রোডাক্ট ও তীর চিহ্নের নিচে লিখলাম হাইড্রোজেন হ্যালাইড, উৎপন্ন হলো CH3Cl, দেখছো ক্লোরোমিথেন। এবার এই যে ক্লোরোমিথেন তৈরি হয়েছে এটাকে ড্রাই ইথারের উপস্থিতিতে আমরা মেটালিক সোডিয়াম নিব, ধাতব সোডিয়াম নিব। তা তুমি জানো এখানে দুই অণু কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, উৎপন্ন হবে হচ্ছে আমাদের উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন, দেখছো ইথেন তৈরি হয়েছে, রোড রিঅ্যাকশন। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের টার্গেট হচ্ছে ইথিনে আসবো। তো তোমাদের মনে আছে কিনা যে আমরা যদি অ্যালকিন তৈরি করতে চাই তাহলে কিন্তু অ্যালকাইল হ্যালাইড তৈরি করে নিতে হবে। অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পদার্থের সহযোগে উত্তপ্ত করলে আমরা কিন্তু এখান থেকে অ্যালকিন পেতে পারি, অথবা যদি অ্যালকোহলে রূপান্তরিত করতে পারি তাহলে আমরা নির্দন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকিন তৈরি করতে পারি। তোমার ইচ্ছা, তুমি যে কোনো দিকে যেতে পারো। তো দেখো এখান থেকে আমরা দুইটা দিক দেখাচ্ছি, একটা দিক দেখাচ্ছি, দেখো এটাকে আমরা আবার হ্যালোজেনেশন করলাম, এখনো এই সেল বের হলো, তাহলে উৎপন্ন হলো CH3CH2Cl, এই একটা পদ্ধতি, দেখছো। এবার আমরা এই যৌগটার মধ্যে অ্যালকোহলীয় কস্টিক পটাশ যোগ করছি, অ্যালকোহলীয়, তাহলে বলো এই কার্যকারীমূলক যে কার্বনে যুক্ত তার নাম আলফা কার্বন, পাশেরটা হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন, অর্থাৎ এখনো H সেল বের হয়ে আসলো, ফলে এখানে তৈরি হচ্ছে আমাদের ইথিন, দেখছো ইথিন। সাইড প্রোডাক্ট লিখতে পারো, নাও লিখতে পারো, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি, এটা না লিখলেও সমস্যা নেই। দেখছো কি ইথিন পেয়েছি। আচ্ছা আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে এর মধ্যে আমরা বিকল্প দেখাচ্ছি, বিকল্প দেখাচ্ছি, এর মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস যোগ করতে পারতাম, তাহলে উৎপন্ন হতো CH3CH2OH, দেখছো ইথানল তৈরি হতো। এবার এটাকে নিরোধন করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইথিন তৈরি হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দুইটা পদ দেখিয়েছি, বিকল্প পদটা দেখিয়েছি এদিকে, এর মধ্যে আমাদের জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অ্যালকোহল, এই অ্যালকোহলকে নিরোধন করলে ইথিন পেতাম। অথবা আমরা এর মধ্যে দেখো অ্যালকোহলে কস্টিক পটাশ সাথে উত্তপ্ত করছি অ্যালকিন, তাহলে এখান থেকে এখানে এক ধাপে আসছে, এখান থেকে এখানে দুই ধাপে আসছে, সুতরাং আমরা এক ধাপ দেখাতে পারি। বুঝা গেছে? দুইটা পদ্ধতি দেখালাম, যেটা তোমার কাছে সহজ বলে মনে হয় এখান থেকে এখানে আসতে পারো, অথবা এখান থেকে এখানে আসতে পারো, যেটা তোমার কাছে সহজ বলে মনে হয়। তো এই জন্য আমরা বলতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো যদি মনে রাখতে পারো তাহলে জৈব রসায়নের বিভিন্ন সমগোত্র শ্রেণীতে একটা থেকে আরেকটা যাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারের টপিকটা হচ্ছে আমরা ইথিন থেকে মিথেনে আসবো। দেখছো ইথিন থেকে মিথেনে আসবো। তো আগে একটু খেয়াল করো, ইথিন থেকে যদি মিথেনে আসতে চাই কার্বনের সংখ্যা কমাতে হবে, এটাকে জৈব যৌগের অবরোহ পদ্ধতি বলা হয়, এটাকে ডিকার্বক্সিলেশন বলা হয়। তার ডিকার্বক্সিলেশন করার জন্য তুমি জানো যে আগে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করতে হবে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করতে হলে জৈব অ্যাসিড তৈরি করতে হবে, জৈব অ্যাসিড তৈরি করতে হলে আমাদের অ্যালকোহল তৈরি করতে হবে, অ্যালকোহল তৈরি করতে হলে অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত যেতে হবে। মনে থাকে জানো অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত আমাদের এখানে যেতে হবে। তো লক্ষ্য করো আমরা এর মধ্যে সরাসরি আমরা হাইড্রোজেন ক্লোরাইড যোগ করলাম। তো বলো হাইড্রোজেন ক্লোরাইড যদি আমরা যোগ করি এই ক্ষেত্রে, তাহলে এখানে তৈরি হলো CH3CH2Cl, দেখছো ক্লোরোইথেন তৈরি হলো। এর মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস যোগ করলাম, তৈরি হলো অ্যালকোহল। এরপর এটাকে জারিত করব জার্মান অক্সিজেন দ্বারা, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের এই ক্রোমিক অ্যাসিড মিক্সার দ্বারা যখন জারিত করব অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড হবে। এটাকে আবার জারিত করলাম সিমিলারলি রিয়েজেন্ট দ্বারা, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এই রিয়েজেন্ট দ্বারা জারিত করলাম, এই অ্যালডিহাইডটা জারিত হয়ে অর্গানিক অ্যাসিড তৈরি হলো, অর্গানিক অ্যাসিড জৈব অ্যাসিড তৈরি হলো। এবার এই জৈব অ্যাসিডের মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, দেখো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হলো। এবার এর মধ্যে আমরা সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলাম,
দেখছো সোডাকে আমি সহজে উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে তুমি জানো এখান থেকে আমাদের অ্যালকেন তৈরি হলো। এইভাবে ইথিন থেকে মিথেন তৈরি করা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যতগুলো রিয়াকশন লিখছি এর একটাও কিন্তু নতুন রিয়াকশন না, সব তোমাদের ইতিমধ্যে করানো হয়েছে। আমরা এই পর্যন্ত দুটো সমগোত্রের শ্রেণী পড়িয়েছি, একটা হচ্ছে অ্যালকেন এবং অ্যালকিন। তার মধ্যে থেকে আমাদের যত রিয়াকশন আছে সব রিয়াকশনের কিন্তু সারসংক্ষেপ জিস্ট হচ্ছে এগুলা। সুতরাং আমরা বলতে চাই যে আমরা যে রিয়াকশনগুলো করছি এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। তা নাহলে এটা তো কেবল দুইটা সমগোত্রের শ্রেণী, এরপরে আছে অ্যালকাইন, হ্যালোজেনো অ্যালকেন, তারপর হচ্ছে আমাদের হ্যালোজেনো অ্যারিন, তারপরে হচ্ছে আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, তারপর হচ্ছে ইথার, অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিড জাতক, অ্যামিন। বুঝা গেছে? অনেক কথা, অনেক পথ অতিক্রম করতে হবে। সুতরাং আমরা বলতে চাই যে প্রত্যেক দিনের যে রিয়াকশনগুলো এই রিয়াকশনগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পরবর্তী টপিকটা হলো পরবর্তী সমগোত্র শ্রেণীটা হচ্ছে অ্যালকাইন। তোমরা জানো অ্যালকাইনটা কি, আমরা এগুলো নিয়ে আর অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না। যে অ্যালকাইন হলো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, যে আমাদের অ্যালিফেটিক মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে সেই সমস্ত অ্যালিফেটিক মুক্ত শিকল হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, তাদেরকে আমরা সাধারণত অ্যালকাইন বলে থাকি। এদের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n-2। সুতরাং বুঝতেই পারতেছো যে অ্যালকাইন এই যৌগগুলো আমরা কিন্তু আগেই নামকরণ শিখেছি, এই জন্য এখন আর আমরা সময় নষ্ট করবো না। আমাদের টপিকটা হচ্ছে যে আমরা প্রিপারেশন বা প্রস্তুত প্রণালী করতে চাই। লেখো অ্যালকাইনের প্রস্তুত প্রণালী। সবকে লেখা আছে ডাইহ্যালো অ্যালকেন থেকে। একটু খেয়াল করো, যখনই তোমার মাথায় আসবে যে অ্যালকাইন তৈরি করব, মাথার মধ্যে কিন্তু আনতে হবে কি কি থেকে অ্যালকাইন তৈরি করা যায়। তো এতটুকু মনে রাখো, ডাইহ্যালো অ্যালকেন থেকে কিন্তু আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। ডাইহ্যালো অ্যালকেন, এখান থেকে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাইহ্যালো অ্যালকেন এটা কিন্তু দুই রকমের হতে পারে। একটা হলো ভিস ডাইহ্যালো অ্যালকেন হতে পারে, একটা হচ্ছে জেম ডাইহ্যালো অ্যালকেন হতে পারে। ভিস মানে হচ্ছে সন্নিহিত, মানে পাশাপাশি হ্যালোজেন পরমাণু থাকে দুইটা কার্বনে। আর জেম মানে হচ্ছে একই, জেমিনাল। জেম কথাটা হচ্ছে গ্রিক শব্দ জেমিনাল থেকে, জেমিনাল হচ্ছে একই কার্বন। একই কার্বনে দুটো হ্যালোজেন থাকতে পারে, অথবা পাশাপাশি কার্বনে দুটি হ্যালোজেন থাকতে পারে। একই কার্বনে যদি দুটি হ্যালোজেন থাকে তখন সেটাকে জেম ডাইহ্যালো অ্যালকেন বলা হয়। আর যদি পাশাপাশি কার্বনে যদি হ্যালোজেন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের ভিস ডাইহ্যালো অ্যালকেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো, আমরা এখানে বলছি ডাইহ্যালো অ্যালকেন, সেটা হতে পারে ভিস যৌগ অথবা জেম ডাইহ্যালো, যেটা হতে পারে। তো লেখো ভিস অথবা জেম ডাইহ্যালো অ্যালকেনকে, লেখো ভিস অথবা জেম ডাইহ্যালো অ্যালকেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করলে, লেখো ভিস অথবা জেম ডাইহ্যালো অ্যালকেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ KOH সহযোগে উত্তপ্ত করলে, KOH সহযোগে উত্তপ্ত করলে অপসরণ বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দুই অণু HX অপসারিত হয়ে, অপসরণ বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দুই অণু HX অপসারিত হয়ে অ্যালকাইন উৎপন্ন হয়। দুই অণু HX অপসারিত হয়ে অ্যালকাইন উৎপন্ন হয়। তো লক্ষ্য করো একটু, আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করলে তোমরা বুঝতে পারবা। ডাইহ্যালো অ্যালকেন, শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু ভিস ডাইহ্যালো অ্যালকেন। দেখছো, ডাইহ্যালো মানে ডাই মানে দুই, হ্যালো মানে হ্যালোজেন। দেখো দুইটা হ্যালোজেন পরমাণু আছে পাশাপাশি দুটি কার্বনে, এর জন্য নাম রাখা হচ্ছে ভিস ডাইহ্যালো অ্যালকেন। তো এটাকে আমরা অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করতেছি। উত্তপ্ত করলে এখানে এলিমিনেশন রিঅ্যাকশন মানে অপসরণ বিক্রিয়া হবে। এই সাবস্ট্রেট অণু থেকে দুই অণু HX অপসারিত হবে। দুই অণু HX, লক্ষ্য করো পাশাপাশি দুটি কার্বন থেকে যদি দুটি পরমাণু চলে যায় তাহলে একটা পাই বন্ধন তৈরি হয়। তাহলে দুই অণু HX চলে যাওয়া হচ্ছে পাশাপাশি কার্বন থেকে চারটা পরমাণু চলে যাওয়া।
এই 4টা বন্ধন চলে গেলে 2টা পাই বন্ধন তৈরি হবে। খেয়াল করো, এই হলো টার্গেট কার্বন, এই হলো টার্গেট কার্বন। তাহলে এই কার্বন থেকে একটা H যাবে আর এখান থেকে একটা হ্যালোজেন যাবে, তাহলে HX। এই অবস্থায় এখানে একটা পাই বন্ধন তৈরি হবে। আবার এই কার্বন থেকে একটা H যাবে, এই কার্বন থেকে একটা হ্যালোজেন যাবে, তাহলে আরেক কোনো HX, ফলে আরেকটা পাই বন্ধন তৈরি হবে। তাহলে মোট পাই বন্ধন তৈরি হবে হচ্ছে 2টা। আগে থেকে সিগমা বন্ধন ছিল, খেয়াল করো একটু, R বন্ড C বন্ড C লিখলাম। তাহলে বলো এখান থেকে একটা H, এখান থেকে একটা X চলে গেছে, তাহলে এখানে একটা পাই বন্ধন। তখন এই কার্বনে কিন্তু হাইড্রোজেন নাই, শুধু হ্যালোজেন আছে। এবার এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হ্যালোজেন চলে গেছে, ফলে এখানে আরেকটা পাই বন্ধন তৈরি হয়েছে, দেখছো? এবার এই কার্বনে শুধু একটা হাইড্রোজেন আছে। সবাই কি বুঝছো কিভাবে আমাদের পাশাপাশি দুটি কার্বন থেকে মোট 4টি পরমাণু, দ্যাট মিন্স 2 অণু H6 অপসারিত হয়ে আমাদের এই সিগমা বন্ধনটা পাই বন্ধনে রূপান্তরিত হলো এবং এখান থেকে অ্যালকাইন তৈরি হলো। তোমাদের মনে আছে আমরা যখন অ্যালকিন তৈরি করছিলাম, সেখানে কিন্তু মনোহ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পরশ সাথে উত্তপ্ত করে এক অণু H6 অপসারিত হয়ে অ্যালকিন তৈরি করছিলাম, মানে একটা পাই বন্ধন তৈরি হয়েছিল। এখানেও আমরা পাই বন্ধন তৈরি করব 2টা। এই 2টা পাই বন্ধন তৈরি করার জন্য 2 অণু H6 অপসারিত করতে হবে। এই জন্য মনোহ্যালোজেন অ্যালকেন নিতে হবে নাকি ডাইহ্যালোজেন অ্যালকেন নিতে হবে? অবশ্যই ডাইহ্যালোজেন অ্যালকেন নিতে হবে। এই জন্যই ডাইহ্যালোজেন অ্যালকেনকে অ্যালকোহলীয় কস্টিক পরশ সাথে উত্তপ্ত করছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্লাস বলো এটা অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষার, বিক্রিয়া করে উৎপন্ন হবে পটাশিয়াম হ্যালাইড প্লাস হচ্ছে পানি। ব্যালেন্স করতে পারো, হ্যালোজেন আছে 2টা, এখানে হচ্ছে 2, পটাশিয়াম 2টা, এখানে 2, হাইড্রোজেন দেখো 2 আর 2 4 5টা, এখানে আছে আমাদের 2 লিখলে সমতা হয়ে গেল। দেখছো এইভাবে আমরা আমাদের ভিস ডাইহ্যালোঅ্যালকেনকে আমরা অ্যালকোহলীয় কস্টিক সোডা বা পটাশ সহযোগে উত্তপ্ত করলে এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ 2 অণু H6 অণু সাবস্ট্রেট অণু থেকে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের 2টা পাই বন্ধন, দ্যাট মিন্স অ্যালকাইন তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে যৌগটা লিখছি, এই যৌগটা আমরা একটু অনেক দূর থেকে তৈরি করে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। দেখো তুমি কিভাবে ইথিন হতে ইথাইন তৈরি করবে। তুমি কিভাবে ইথিন হতে ইথাইন তৈরি করবে। দেখো এটা ছিল অ্যালকিন, অ্যালকিন থেকে আমরা অ্যালকাইন তৈরি করতে চাই, অর্থাৎ ইথিন থেকে ইথাইন তৈরি করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ইথাইন মানে অ্যালকাইন তৈরি করতে হবে। তো তুমি জানো অ্যালকাইন তৈরি করতে হলে আমাদের কিন্তু ডাইহ্যালোজেন অ্যালকেন নিতে হবে। ডাইহ্যালোজেন অ্যালকেন ছাড়া কিন্তু আমাদের অ্যালকাইন তৈরি হবে না। তাহলে আমাদের এখানে তো বলছে অ্যালকিন থেকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই অ্যালকিন থেকে আমরা একটা ডাইহ্যালোজেন অ্যালকেন তৈরি করব। তো তুমি জানো কেবল আমরা ব্রোমিন টেস্ট পড়িয়েছি, এই ব্রোমিন চালনা করলে কিন্তু ডাইহ্যালোজেন অ্যালকেন তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমরা একটু দূরের থেকে দেখাচ্ছি, এখান থেকে দেখাবো একটু পরে, এই দূরের থেকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের অ্যালকিন, দ্যাট মিন্স ইথিন। দেখো এর মধ্যে ব্রোমিন চালনা করলাম, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, ব্রোমিন একটা এখানে, ব্রোমিন একটা এখানে যুক্ত হলো। দেখছো বিস ডাইহ্যালোঅ্যালকেন অর্থাৎ অন টু ডাইব্রোমো ইথেন তৈরি হয়েছে। তাহলে দেখো এবার সেই যৌগটা এসে ডাইহ্যালোঅ্যালকেন, যেটা তৈরি করে নিয়েছি, এই যৌগটা দেখো তৈরি করে নিয়েছি। আসি কই নিয়েছে কি আসছে না। দেখো এই সেই ভিস ডাইহ্যালোঅ্যালকেন বা ডাইব্রোমো ইথেন, এটাকে অ্যালকোহলীয় কস্টিক পরশ সহযোগে উত্তপ্ত করতেছি। অ্যালকোহলীয় কস্টিক পরশ সহযোগে যখন উত্তপ্ত করব, তখন দেখো এই 2টা কার্বন থেকে আমাদের 2 অণু H6 বের হবে, এখান থেকে একটা H, এখান থেকে একটা বিআর, একটা পাই বন্ধন, আবার এখান থেকে একটা H, এখান থেকে একটা বিআর আর একটা পাই বন্ধন। তাহলে এখানে একটা H থাকবে, এখানে একটা H থাকবে, তাহলে CH সিগমা বন্ধন CH। তো 2 অণু H বিআর বের হয়েছে, এই জন্য মোট হচ্ছে আমাদের পাই বন্ধন 2টা। প্লাস পটাশিয়াম আর ব্রোমিন মিলে পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে পানি। ব্যালেন্স করো, ব্রোমিন 2টা আছে, এখানে 2, অর্থাৎ এই যে এইগুলো তৈরি হবে, এখানে 2 অণু পানি, এখানে 2 অণু পানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে রিঅ্যাকশনটা, এটাই কিন্তু আমাদের এটা। তো এই যৌগটা কিভাবে আসছে সেটার জন্যই আমরা এখান থেকে দেখা দিলাম, এটাও সৃজনশীল, কিন্তু এখান থেকে চাইতে পারে এখানে ইথিন থেকে ইথাইন। দেখছো ইথিন থেকে ইথাইন তৈরি করছে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা অ্যালকিন থেকে আমরা প্রথমে ডাইহ্যালো অ্যালকেন তৈরি করলাম, তারপর হচ্ছে আমাদের এই যৌগটা তৈরি করলাম। তো নিজের একটা করো তো, দেখো প্রোপিন থেকে প্রোপাইন, দেখো তো পারো কিনা। আমরা 2 মিনিট সময় দিলাম, প্রোপিন থেকে প্রোপাইন তৈরি করো, নিজের চেষ্টা করো। প্রোপিন থেকে প্রোপাইন, ফার্স্ট করো প্রোপিন থেকে প্রোপাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু তোমার সেকেন্ড ইয়ারের রুটিন বলে দিই। আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের দিকে আমাদের 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের ওপেন সিস্টেমে অর্থাৎ অফলাইনে আমরা হয়তো ব্যাচ শুরু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের রুটিনটা হলো যে যেহেতু ইতিমধ্যে আমাদের 1 বছরে প্রচণ্ড এলোমেলো অবস্থা, কারণ সব স্টুডেন্ট কিন্তু আমাদের এই লাইভ ক্লাসের মধ্যে থাকতেও পারছিল না, যার জন্য অনেক রকমের ঝামেলা, ইতিমধ্যে কিন্তু সময়ও শেষ হয়ে গেছে। তো যার জন্য আমাদের অনেকগুলো ব্যাচ ছিল, আমরা সেই ব্যাচগুলোকে ছোটোখাটো করে নিয়ে আসছি। নিয়ে এসে আমরা মাত্র 2টা ব্যাচ রাখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2টার বেশি বা আরেকটা ব্যাচ হয়তো করা যাবে। তো এরকম সর্বোচ্চ 3টা ব্যাচ আমরা এখানে সেকেন্ড ইয়ারদের জন্য রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাচগুলোর টাইম আমরা একটু বলে দিই। এই টাইমেই ব্যাচ হবে, এর বাইরে আমরা কোনো টাইম আমরা বের করতে পারবো না। সেটা হলো শনি সোম বুধ। তোমরা জানো শনি সোম বুধ তোমাদের ব্যাচ ছিল, ওই ব্যাচই থাকবে। শনি সোম বুধ 3টা থেকে 4টা একটা ব্যাচ, আর 4টা থেকে 5টা একটা ব্যাচ, মনে রাখবা। শনি সোম বুধ 3টা থেকে 4টা, 4টে থেকে 5টা, অর্থাৎ 2টা ব্যাচ করেছি শনি সোম বুধ, 3টা থেকে 4টা, 4টে থেকে 5টা। আর রবি মঙ্গল বৃহস্পতি তোমরা যারা আমাদের অনেকে পড়তে হয় যে আবির অন্তু, হ্যাঁ, তোমাদের যে ব্যাচটা ছিল, তো এই ব্যাচটা ছিল রবি মঙ্গল বৃহস্পতি 2টা থেকে 3টা। তো এই 3টা ব্যাচ আমরা এই 3টা ব্যাচই রাখছি, আমাদের আর বেশি ব্যাচ করা সম্ভব হবে না। বিকজ তোমরা জানো যে আসলে আমরা এই করোনা পরিস্থিতির কারণে অনেক এলোমেলো হয়ে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ব্যাচগুলো এটা, আর আমরা মোটামুটি ইনশাআল্লাহ আশা করতেছি মার্চের মাঝামাঝি সময় আমাদের ফাইনাল প্রোগ্রাম শুরু হবে। তো মেইনলি আমাদের এই অধ্যায়টা তো হয়ে গেলেই আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে যাচ্ছে। আর তোমরা জানো যে তোমাদের সময় সিলেবাস সংক্ষিপ্ত করে আসতেছে, 30% সিলেবাস থাকবে না, মানে 70%, মানে টোটাল যদি 100%-এর কথা বলি 30% সিলেবাস বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আনইম্পর্টেন্ট এই অধ্যায় যেগুলো আছে, বিশেষ করে ফার্স্ট পার্টের প্রথম দিকের যে অধ্যায়টা, তারপর আছে ফার্স্ট পার্টের যে আমাদের লাস্টের দিকে যে অধ্যায়গুলো, এই সমস্ত অধ্যায়ের টপিকগুলো বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমরা আমাদের হয়তো অর্গানিক কেমিস্ট্রি আমরা শেষ করতে পারবো। যদিও হিউজ পরিমাণ সিলেবাস তোমরা জানো, আমরা চেষ্টা করতেছি, আমরা তো গল্প করি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফাঁকিও দিতে পারি না যে আমরা হয়তো মনে হয় যে এই টপিকটা বাদ দিলে হয়তো এখান থেকে প্রশ্ন হতে পারে, এরকম মনে হয়। তো যার জন্য আমরা এখানে ইনশাল্লাহ চেষ্টা করতেছি, মানে যেটা পড়বা, আমার কথা হচ্ছে যেটা পড়বা সেটা ভালো করে শেখো, বুঝা গেছে। সবাই যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমন কিন্তু কথা নেই। অনেকেই আছে যে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে, কেমিস্ট্রির জন্য। তোমাদের ভিতর থেকে অনেক স্টুডেন্ট আছে যে হয়তো কেমিস্ট্রি পড়াবা, কেমিস্ট্রি টিচার হবা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেরকমভাবে আমাদের টিচার কাছ থেকে যেটা শিখছি সেটাই কিন্তু আমরা এখানে আউটপুট তোমাদেরকে দিয়ে থাকি। এছাড়াও নিজের গবেষণার বিষয়গুলো বারবার গবেষণা। তো যাই হোক, যেটা বলতে আসছি, এছাড়াও তুমি উচ্চতার ক্ষেত্রে যখন পড়াশোনা করবা তখন কিন্তু তোমার এগুলো অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে মেইন। তো এই জন্য আমরা এখানে ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের আমাদের ব্যাচের টাইমগুলো দিয়ে দিলাম। এই টাইম রেখে তোমরা অন্য টাইমগুলো সেট করবা। সবাই নাকি টাইমের কথা বলতেছো, যার জন্য আমরা টাইমগুলো বলে দিলাম। শনি সোম বুধ 2টা ব্যাচ রাখা হয়েছে, 3টা থেকে 4টা, 4টে থেকে 5টা, এই অনুযায়ী তোমরা এখানে ব্যাচগুলো করবা। আর রবি মঙ্গল বৃহস্পতি 2টা থেকে 3টা। আর আমাদের ইন্টারমিডিয়েট ফাইনাল প্রোগ্রাম শুরু হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার কাছে 9-10-এ ফাইনাল প্রোগ্রাম করছো, তোমরা জানো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এবং যারা সিনিয়র এখানে পরীক্ষা দিয়েছে ওর ফার্স্ট ইয়ার বা তার আগে বিগত 15 বছর ধরে এখানে ফাইনাল প্রোগ্রাম আমরা যারা করি, তো এই ফাইনাল প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকে ল্যাকিং থাকে, অনেক পরীক্ষাগুলো হয়তো দিতে পারোনি।
তো সেই ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের ফাইনাল প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো এই ফাইনাল প্রোগ্রামটা আমাদের অনেকেই জিজ্ঞাসা করছে, অনেকে গার্ডিয়ানরা জিজ্ঞাসা করছে ফাইনাল প্রোগ্রাম কবে। তো সেই ক্ষেত্রে তোমরা জানাই দিও যে আমাদের ফাইনাল প্রোগ্রাম হচ্ছে মার্চের মাঝামাঝি সময় ফাইনাল প্রোগ্রাম হবে। এই মোটামুটি কথাবার্তা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা অ্যান্সার করতে পারছো। প্রোপিন থেকে প্রোপাইন। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখান থেকে ডাইহ্যালো অ্যালকেন তৈরি করতে চাই, কারণ ডাইহ্যালো অ্যালকেন ছাড়া কিন্তু অ্যালকাইন তৈরি করা যাবে না। এটা হচ্ছে আমাদের অ্যালকিন। এর মধ্যে আমরা ব্রোমিনেশন করলাম, ব্রোমিনেশন করছি, আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়া করলাম। দেখো এই পাই বন্ধনটা ভেঙে দুটো হাত তৈরি হলো। দেখো অন টু ডাইব্রোমো প্রোপেন তৈরি হয়েছে। এবার এটাকে আমরা অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে এখান থেকে আমাদের দুই অণু এইচবিআর, এটা এই পাশাপাশি দুইটা কার্বন থেকে আমাদের দুই অণু এইচবিআর বের হবে, ফলে দুটো পাই বন্ধন তৈরি হবে, মোট 4টা পরমাণু চলে যাবে। পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে পানি, ব্যালেন্স করো, এখানে 2 এখানে 2 এখানে 2। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমস্ত টপিকগুলো আসতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেটা ছিল হচ্ছে ভিস ডাইহ্যালো অ্যালকেন থেকে। এবার আমরা জেম যৌগ নিয়ে কাজ করব, অর্থাৎ জেমিনাল মানে হচ্ছে একই কার্বনে দুটো হ্যালোজেন থাকলে এরকম যৌগ আছে, এরকম ধরনের যৌগ থেকেও কিন্তু করা যাবে। দেখো এটা হচ্ছে আমাদের জেম যৌগ। দেখো জেম ডাইহ্যালো অ্যালকেন, এই জেম ডাইহ্যালো অ্যালকেনকে আমরা অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করলাম। দেখো এই কার্বন থেকে একটা হ্যালোজেন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, তাহলে H6। এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, এই কার্বন থেকে একটা হ্যালোজেন, আর একটা হলো H6। তাহলে পাশাপাশি দুটি কার্বন থেকে 4টে পরমাণু চলে গেলে এখানে কিন্তু পাই বন্ধন তৈরি হবে 2টা। তাহলে R বন্ড C, এখানে ট্রিপল বন্ড CH। চিন্তা করো একটা H একটা X মিলে H6, আবার দুটো হাইড্রোজেন আছে, আর একটা H আর একটা X মিলে আর কোনো হাইড্রোজেন হ্যালাইড, তাহলে মোট একটা হাইড্রোজেন থাকলো, প্লাস পটাশিয়াম হ্যালাইড প্লাস হচ্ছে পানি, ব্যালেন্স করতে পারি। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, এখানে 2 লিখলে সমতা হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝছো বিষয়টা। তাহলে দেখো 2,2 ডাইব্রোমো 2,2 ডাইব্রোমো প্রোপেন থেকে প্রোপাইন তৈরি করো। দেখো পারো কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো একটা বাড়ি আমরা কাজ দিয়েছি, 2,2 ডাইব্রোমো প্রোপেন থেকে প্রোপাইন তৈরি করো। আচ্ছা তো পরীক্ষা আছে না কালকে সকালে? পোস্টটা বের করে দিবি, নবম ছোট পাতলা যে চ্যাপ্টার 9 লেকচার 9 এক্সাম 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2,2 ডাইব্রোমো প্রোপেন থেকে প্রোপাইন তৈরি করো। দেখো এর মধ্যে আমরা অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করলাম। দেখো অ্যালকোহলীয় কস্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করছি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো CH3, এই কার্বন থেকে একটা হ্যালোজেন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, C ট্রিপল বন্ড CH প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে পানি, এখানে 2 এখানে 2 এখানে 2। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। সঙ্গে লেখা হয়েছে।
2 নাম্বার টেট্রা হ্যালো অ্যালকেন হতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেট্রা হ্যালো অ্যালকেন থেকে, আগে ছিল ডাই হ্যালো অ্যালকেন, এবার টেট্রা হ্যালো অ্যালকেন থেকেও আমরা কিন্তু আমাদের এই অ্যালকাইন তৈরি করতে পারি। দেখো আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে দেখালাম। সরাসরি উদাহরণে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যৌগটার নাম হচ্ছে 2,2 3,3 টেট্রা ব্রোমোবিউটেন। দেখছো টেট্রা হ্যালো অ্যালকেন। এটাকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করতে হবে বা পাতন করতে হবে। জিঙ্ক চূর্ণ সহযোগে পাতন বা উত্তপ্ত, মনে থাকবে? উত্তপ্ত করলে জিঙ্ক হ্যালাইড তৈরি হবে। দেখো এখান থেকে জিঙ্ক হ্যালোজেন হ্যালোজেন জিঙ্ক হ্যালোজেন হ্যালোজেন যৌগ তৈরি হলো। তো দেখো পাশাপাশি দুটি কার্বন থেকে মোট 4টা পরমাণু চলে গেছে, দুটো পাই বন্ধন তৈরি হবে। এই ব্রোমিন ব্রোমিন চলে গেলে এখানে একটা পাই বন্ধন, এই ব্রোমিন ব্রোমিন চলে গেলে এখানে একটা পাই বন্ধন। দেখছো এলিমিনেশন রিঅ্যাকশন, অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ায় সিগমা বন্ধন ভেঙে পাই বন্ধন তৈরি হয়। প্লাস জিঙ্ক ব্রোমাইড, ব্রোমিন আছে 4টা, এখানে আছে 2, এখানে 2 লিখলে সমত হয়ে গেল। দেখছো অ্যালকাইন তৈরি হয়েছে, অ্যালকাইন তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোটবেলা থেকে পড়ে আসছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বাইড যৌগ থেকে অ্যালকাইন তৈরি করা যায়। এই সেই কার্বাইড যৌগ যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বাইড বলি। তো দেখো আমরা ক্যালসিয়াম কার্বাইডটা তৈরি করে নিতে চাই। এই হলো ক্যালসিয়াম কার্বনেট। তোমরা জানো এটাকে 570 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এটা বিয়োজিত হয়ে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপর এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে তোমরা জানো আমাদের সেই কোক কার্বন সহযোগে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে উৎপন্ন হবে কার্বাইড প্লাস কার্বন মনোক্সাইড। আমরা কিন্তু গ্রুপ কেমিস্ট্রির মধ্যে পড়ে আসছিলাম, মনে আছে যে আমাদের এই বিক্রিয়ার মাধ্যমে কার্বাইড যৌগ তৈরি হয়। তো লক্ষ্য করো আমাদের কার্বন 3টা আছে, এখানে আছে 3। তো বলো এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটাকে রুম টেম্পারেচারে, কক্ষ তাপমাত্রায় এর মধ্যে পানি বাষ্প চালনা করলে বা পানি চালনা করলে আমাদের কাঙ্ক্ষিত যৌগ কিন্তু এবার তৈরি হবে। তাই ক্যালসিয়াম আর এই হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে তৈরি হলো অ্যাসিটিলিন। দেখছো অ্যাসিটিলিন তৈরি হয়েছে, অ্যালকাইন তৈরি হয়েছে। তা মেইনলি তুমি এখান থেকে মনে রাখবা, আমরা এগুলো একটু দেখালাম অ্যাডমিশন টেস্টে আসে যে কিভাবে কার্বাইড তৈরি হয়েছে। আসতে পারে যে চুনাপাথর থেকে অ্যাসিটিলিন তৈরি করো। দেখছো চুনাপাথর থেকে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটাকে আমরা একটু এরকম একটু গাঠনিক সংখ্যা দিয়ে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। স্ট্রাকচারাল ফর্মুলা দেখো, ক্যালসিয়াম কার্বাইড জৈব ধাতব যৌগ, এর মধ্যে আমরা পানি যোগ করছি রুম টেম্পারেচারে, কক্ষ তাপমাত্রায়। লক্ষ্য করো একটু, এই ক্যালসিয়াম আর এই OH মিলে তৈরি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই অবস্থায় কার্বনের উন্মুক্ত হলো দুটো হাত, আর উৎপন্ন হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা ইথাইন তথা অ্যাসিটিলিন পেয়েছি। এই মোটামুটি আমাদের প্রিপারেশন ছিল, প্রস্তুত প্রণালী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কমেন্টস করো তো যে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কে সক্রিয়। অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কে সক্রিয়, একটু ফার্স্ট কমেন্ট করো। আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব, একটু কমেন্টস করো অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কে সক্রিয়, ভুল হোক সঠিক হোক একটু কমেন্টস করো। অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কে সক্রিয় আসলে? একটু ফাস্ট করো, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কে সক্রিয়, একটু দ্রুত দ্রুত করতে হবে। ভুল হোক সঠিক হোক একটু দ্রুত কমেন্টস করো। ফাইন, আমরা এখানে পেয়েছি সুদর্শন কুন্ডু অ্যান্সার করছে অ্যালকিন, তারপর নাবিদুজ্জামান অ্যান্সার করছে অ্যালকাইন,
সুদর্শন কুন্ডে অ্যান্সার করছো অ্যালকিন, নামিদুজ্জামান অ্যান্সার করছে অ্যালকাইন, তারপর হচ্ছে তাসমিয়া তাবাসসুম লাবিবা অ্যান্সার করছে অ্যালকাইন, তারপর হচ্ছে ইতি অ্যান্সার করছে অ্যালকাইন, অগ্রনীল অ্যান্সার করছে অ্যালকাইন, নামিদুজ্জামান অ্যালকাইন থেকে বেশি সক্রিয়, তারপর হচ্ছে শ্রেয়া পোদ্দার সৃষ্টি অ্যান্সার করছে অ্যালকাইন। ফাইন, তাহলে আর কি পড়াবো, সবই তো পারো। নাও ফাইন, অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অ্যান্সার করলা। আর যারা অ্যান্সার করতে পারলা না তারাও চেষ্টা করো, যে আসলে এগুলো খুব কঠিন বিষয় না। তোমরা জানো যে আমরা জানি যে আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটা সমগোত্র শ্রেণী আছে। তিনটা সমগোত্র শ্রেণী আমরা আমাদের এখানে পড়াবো। তো লক্ষ্য করো একটু, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কোনটা বেশি সক্রিয়। তো তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা পদার্থের কেমিক্যাল অ্যাক্টিভিটি এটা ডিপেন্ড করে তার বন্ধন বিয়োজন এনথালপির উপর, তোমরা পড়ে আসছো, এবং অণুতে পোলারিটি আছে কিনা, নন পোলার কিনা, সবকিছুর উপর ডিপেন্ড করে। তো তোমরা জানো এখানে যে অ্যালকেনটা লেখছে, এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে এবং কার্বন হাইড্রোজেন সিঙ্গল বন্ধন আছে। বন্ধনগুলো এতই শক্তিশালী যে 347 কিলোজুল পার মোল, এতই শক্তিশালী যে সাধারণত অ্যাসিড ক্ষারক, জারক, বিজারক এই সমস্ত দ্বারা খুব সহজে এটা আক্রান্ত হয় না এবং বিক্রিয়া করে না, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়। অপরদিকে আমরা যদি অ্যালকিনের দিকে তাকাই, এই অ্যালকিনে কিন্তু একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। তো সিগমা বন্ধনটা শক্তিশালী হলেও তুলনামূলকভাবে পাই বন্ধনটা অনেক দুর্বল, ফলে রিয়েজেন্টের উপস্থিতিতে খুব সহজে পাই বন্ধন ভেঙে আমাদের অ্যালকিনগুলো রাসায়নিক বিক্রিয়া অংশ করে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অ্যালকেনের তুলনায় বেশি সক্রিয়, বিকজ তুমি জানো যে অ্যালকিনে পাই বন্ধন আছে, দুর্বল পাই বন্ধন আছে। তো পাই বন্ধনের উপস্থিতির কারণে আমাদের অ্যালকিনটা অ্যালকেনের চেয়ে সক্রিয় হয়েছে, তার মানে এটা সক্রিয়। এবার এখানে যে অ্যালকাইনটা লিখছি, অ্যালকাইনে একটা সিগমা বন্ধন আছে আর দুটো পাই বন্ধন আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পাই বন্ধন তো আমাদের অ্যালকিনের চেয়ে বেশি, তাহলে এখানে তো আরো দ্রুত বিক্রিয়া করার কথা, আরো সক্রিয় হওয়ার কথা, কিন্তু বিষয়টা উল্টা। বিষয়টা হচ্ছে এখানে পাই বন্ধন মানে দ্বিবন্ধনের অ্যালকিনের তুলনায় এর মধ্যে পাই বন্ধনের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এই অ্যালকাইনের সক্রিয়তা অ্যালকিনের চেয়ে কম। এরকম হলো কেন? এরকম জানতে হলে তার হাইব্রিডেশন তত্ত্বে যেতে হবে। তোমাদের মনে আছে এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, যদি কোথাও কার্বন কার্বন একক বন্ধন থাকে সেখানে sp3 সংকরণ ঘটে। এই sp3 সংকরণে s অরবিটালের চরিত্র হচ্ছে 25%, p অরবিটালের চরিত্র হচ্ছে 75%। দেখছো, তার মানে এটা হলো s অরবিটাল, এটা হচ্ছে আমাদের p অরবিটাল। আমাদের এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখছি, এখানে আছে আমাদের একটা সিগমা একটা পাই বন্ধন, দ্যাট মিন্স এখানে sp2 সংকরণ ঘটছে, যেখানে s অরবিটালের চরিত্র হচ্ছে 33.3% এবং p অরবিটালের চরিত্র হচ্ছে 66.7%। দ্যাট মিন্স এটা s অরবিটাল, এটা হচ্ছে আমাদের p অরবিটাল। দেখছো s চরিত্র বাড়ছে, p চরিত্র কমছে। অপরদিকে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, যেখানে sp হাইব্রিডেশন ঘটছে, যেখানে s চরিত্র হলো 50% এবং এই sp নতুন হাইব্রিড অরবিটাল গঠনে p অরবিটালের চরিত্র, p অরবিটালের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 50%। দ্যাট মিন্স এখানে আমাদের s অরবিটাল এবং এটা হচ্ছে আমাদের p অরবিটাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ফার্স্ট ইয়ার লাইফে আমরা কিন্তু পড়ে আসছি, ফার্স্ট ইয়ার কিন্তু পড়ে আসছিলাম যে কোনো হাইব্রিডাইজেশনে যদি s চরিত্র বৃদ্ধি পায়, কোনো হাইব্রিডাইজেশনে যদি s চরিত্র বৃদ্ধি পায়, সেখানকার সিগমা বন্ধন শক্তিশালী হয়। বুঝা গেছে? তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এই অ্যালকাইনে কার্বন কার্বনে আমাদের sp সংকরণ হওয়ার কারণে, এখানে আমাদের s চরিত্র বেশি থাকার কারণে এখানে কার্বন নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল বেশি, ফলে এখানে বন্ড লেন্থ কমে আসছে। তার মানে আমাদের এই অ্যালকেন অ্যালকিন এগুলোর মধ্যে যে সিগমা বন্ধন আছে আর অ্যালকাইনের মধ্যে যে সিগমা বন্ধন আছে একই রকম না, কারণ এই সিগমা বন্ধনে s চরিত্র বেশি থাকার কারণে এখানকার নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল বেশি, ফলে বন্ড লেন্থ কম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি নিউক্লিয়াসের মধ্যে আমাদের s চরিত্র sp সংকরণে s চরিত্র বেশি থাকে, তাহলে এখানে যদি আমাদের আকর্ষণ বল বেশি থাকে, তাহলে এখানে আমাদের বন্ধন দূরত্ব কমে আসলো। এই বন্ধন দূরত্ব যখন কমে আসলো, তাহলে আমি কি বলতে পারি কার্বন নিউক্লিয়াস পাই ইলেকট্রনের মেঘকে বেশি আকর্ষণ করে রাখছে। এখানে পাই বন্ধন দুটো থাকা সত্ত্বেও এখানে কার্বন নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়ার কারণে আমাদের ওই কার্বন নিউক্লিয়াস আমাদের পাই ইলেকট্রন মেঘের প্রতি প্রচন্ড আকর্ষণ কাজ করবে। ফলে পাই বন্ধনের ক্ষেত্রে মানে অ্যালকিনের ক্ষেত্রে পাই বন্ধনটা তুলনামূলকভাবে দুর্বল হলেও অ্যালকাইনের ক্ষেত্রে পাই ইলেকট্রন মেঘ কার্বন নিউক্লিয়াসের কাছাকাছি থাকার কারণে এদের মধ্যে আকর্ষণ বল বেশি, যার জন্য খুব সহজে এই পাই বন্ধনটা ভেঙে রাসায়নিক বিক্রিয়ায় অংশ করতে চায় না।
উপযুক্ত অ্যাটমসফিয়ার তৈরি করলে চাই, কিন্তু অ্যালকিনের মতো অত সক্রিয় না। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো। এখানে sp সংকরণ হওয়ার কারণে s চরিত্র বেশি থাকার কারণে পাই ইলেকট্রন বেগের প্রতি কার্বন নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি, যার জন্য এই অ্যালকাইনের পাই বন্ধন তুলনামূলকভাবে অ্যালকিনের পাই বন্ধনের তুলনায় বেশি শক্তিশালী, এবং যার কারণে এটা খুব সহজে ভেঙে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। অর্থাৎ অ্যালকাইন অ্যালকিনের চেয়ে কম সক্রিয়, বিষয়টা বুঝতে পারছো, যদিও এর মধ্যে পাই বন্ধন বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা একটু নোট করে নিতে হবে, একটু নোট করে নাও। তো আমরা যদি এটাকে আমরা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার লিখি, তাহলে সক্রিয়তা হচ্ছে মানে কে সবচেয়ে সক্রিয়, এখানে 2 নাম্বার অর্থাৎ অ্যালকিন সবচেয়ে সক্রিয়, তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার অ্যালকাইন, তারপরে হচ্ছে আমাদের অ্যালকেন। তার মানে অ্যালকিনের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে অ্যালকাইন, আর অ্যালকেনের সক্রিয়তা সবচেয়ে কম। তো বিষয়টা একটু লেখো। লেখো কোন সংকরায়নে, লেখো কোন, এখানে কোশ্চেন একটু লিখছো, লেখো অ্যালকাইন অ্যালকিনের চেয়ে কম সক্রিয় কেন। অ্যালকাইন অ্যালকিনের চেয়ে কম সক্রিয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন। লেখো অ্যালকাইন অ্যালকিনের চেয়ে কম সক্রিয় কেন। লেখো কোন সংকরায়নে এস চরিত্র বেশি হলে, কোন সংকরায়নে এস চরিত্র বেশি হলে সেখানকার সিগমা বন্ধন শক্তিশালী। কোন সংকরায়নে এস চরিত্র বেশি হলে সেখানকার সিগমা বন্ধন শক্তিশালী। লেখো অ্যালকাইনে sp সংকরায়ন হয়, লেখো অ্যালকাইনে sp সংকরায়ন ঘটায়, অ্যালকাইনে sp সংকরায়ন ঘটায় কার্বন নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব কম। অ্যালকাইনে sp সংকরায়ন ঘটায় কার্বন নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব কম। এতে করে পাই ইলেকট্রনের প্রতি কার্বন নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি। এতে করে পাই ইলেকট্রনের প্রতি কার্বন নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি। ফলে এই পাই বন্ধন সহজে ভেঙে, ফলে এই পাই বন্ধন দ্রুত ভেঙে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। সুতরাং এই পাই বন্ধন দ্রুত ভেঙে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। অতএব অ্যালকাইনে একাধিক পাই বন্ধন থাকা সত্ত্বেও, এর সক্রিয়তা অ্যালকিনের চেয়ে কম। সুতরাং অ্যালকাইনে একাধিক পাই বন্ধন থাকা সত্ত্বেও এর সক্রিয়তা অ্যালকিনের চেয়ে কম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে আমাদের এই যে লেকচারটা দিলাম অ্যালকাইনের প্রিপারেশন এবং অ্যালকাইন কেন কম সক্রিয় এগুলো বুঝতে পারছো। নেক্সট দিন আমরা আমাদের এই অ্যালকাইনের রাসায়নিক ধর্মগুলো শেষ করব, কারণ এই রিঅ্যাকশনগুলো একসঙ্গে পড়তে হয়। এই জন্য আমরা এখানে 5-10 মিনিট 5-7 মিনিট এখানে আলোচনা করে আমরা ওই অর্ধেক অল্প রাখতে চাই না, আমরা একসঙ্গে শেষ করতে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই মোটামুটি আমাদের রুটিন জানলা, যে আমাদের রুটিন বলে দিয়েছি, যারা জানে না তাদেরকে জানাই দিও। সেটা হলো শনি সোমবার 3টা থেকে 4টা একটা ব্যাচ, আর 4টা থেকে 5টা একটা ব্যাচ আমাদের ওল্ড ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, আর রবি মঙ্গল বৃহস্পতি 2টা থেকে 3টা। তোমাদের অনেকে বলতে পারো যে স্যার তো ব্যাচ তো অনেকগুলো ছিল, 5টা ব্যাচ ছিল, এখন 3টা ব্যাচ। কারণ অনেকেই আসলে এলোমেলো হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জন বিভিন্নভাবে হয়তো কমপ্লিট করছে, যার জন্য এই একটা বিষয়। আর 2 নাম্বার তো আর সময় তো নাই, আমরা হয়তো আর 1.5 মাসের মধ্যে, টার্গেট আমাদের 1.5 মাসের মধ্যে আমরা সিলেবাসটা টোটালি কভার করে নিয়ে আসবো। তোমার প্রশ্ন হচ্ছে স্যার 1.5 মাসে কিভাবে সম্ভব? আমাদের তো মূল হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তোমরা জানো যে আমাদের 30% সিলেবাস বাদ দিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি ফার্স্ট পার্টের থেকে, প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এবং যতটুকু থাকবে মানে হয়তো টপিক থাকবে, বেছে বেছে টপিকগুলো দিয়ে দেবে, যে টপিকগুলো ওই টপিকের পরে আমরা 5-7টা ক্লাস নিলেই তোমরা, এবং একটা হ্যান্ড নোট দিয়ে দেবো, এই হ্যান্ড নোটগুলো নিয়ে তোমরা এটা শেষ করতে, মানে আমরা শেষ করে দেবো, একটা বিষয়। আর আমাদের ফাইনাল প্রোগ্রাম শুরু হবে হচ্ছে মার্চের 15 তারিখ থেকে ইনশাল্লাহ, এরকমই আমাদের টার্গেট। আর হয়তো আমাদের সেটা দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হচ্ছে, পরীক্ষা সম্ভবত জুন বা জুনে মানে চলে যাবে। তো জুনে চলে গেলে 4 মাস লাগবে আমাদের ফাইনাল প্রোগ্রাম। তো জুনে চলে গেলে 4 মাসে কি হয়, এপ্রিল মে অক্টোবর, হ্যাঁ অক্টোবর না জুন না, আমাদেরকে জুনে হবে পরীক্ষা, ঈদের পরে হবে হচ্ছে এদের পরীক্ষা, এপ্রিল মে এসএসসি পরীক্ষা, জুলাইতে পরীক্ষা হবে হয়তো, ঠিক আছে। তাহলে এপ্রিল মে জুন জুলাই, হ্যাঁ ওই তো মার্চের মাঝামাঝি সময় আমরা মোটামুটি ফাইনাল প্রোগ্রাম শুরু করব। তো সেভাবে প্রস্তুত নিবা, সবাইকে জানাই দিও। আর তোমাদের ইতিমধ্যে যাদের পেমেন্ট বাকি আছে দ্রুত ক্লিয়ার করবা,
হ্যাঁ, ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমাদের ব্যাচগুলোতে এসে ক্লাস করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।